ছয়টা দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারের সেট 2 6 সেট 2 এর 6 সেট 2 এর 6 অঙ্কটা বলেছে একটি সুতোর এক প্রান্তে একটি ছোট্ট বস্তুকে বেঁধে 30 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে। সুতোর অন্য প্রান্ত একটি টেবিলের কেন্দ্রস্থিত ছিদ্র দিয়ে ঝুলছে। ব্লকটির কৌণিক বেগ 2.5 রেভলিউশন পার সেকেন্ড। তাহলে সুতো টেনে বৃত্তাকার পথের ব্যাসার্ধ 10 মিটার করলে কৌণিক বেগ কত হবে? প্রবলেমটা বলা আছে এরকম, ধরে নিতে পারো একটা গোল টেবিল আছে বা যে কোনো শেপের টেবিল হতে পারে। এই একটা টেবিল বড় করে যাচ্ছে, একটা টেবিল, এই তার কেন্দ্র। টেবিলের কেন্দ্রতে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে একটা সুতো ঝুলিয়ে দেওয়া আছে। ধরে নিচ্ছি এখানে কোনো একটা বল এম ঝুলানো আছে, আর সুতোর আরেকটা প্রান্ত আছে টেবিলের উপরে। এইখানেও একটা বস্তুকে বেঁধে দেওয়া আছে, ধরে নিচ্ছি এর ভর হচ্ছে ছোট হাতের m, এবং বস্তুটাকে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আপাতত সুতোটার যা ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাসার্ধটা হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হচ্ছে। এখন কি করা হলো, এই নিচের যে বস্তুটা ঝুলছে ক্যাপিটাল এম, এটাকে ধরে যদি নিচের দিকে টেনে দেওয়া হয়, তাহলে এই যে ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ব্যাসার্ধটা কমে যাবে, বস্তুটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে। সেকেন্ড টাইম যেটা বলা হয়েছে যে সুতোটাকে টেনে নিচের দিকে নামিয়ে দেওয়া হলো, ফলে ব্যাসার্ধটা কমে গিয়ে আরেকটু ছোট হয়ে গেছে। ব্যাসার্ধটা হয়ে গেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কেন্দ্র। তাই যখন ব্যাসার্ধ 10 সেন্টিমিটার তখন ওর কৌণিক বেগ কত? আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে 30 সেন্টিমিটার যখন ব্যাসার্ধ ছিল, সুতোটাকে যখন টানা হয়নি, তখন এর কম্পাঙ্ক n সমান ছিল 2.5 রিভলিউশন পার সেকেন্ড, মানে আরপিএস। এটা বলে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ যখন 10 সেন্টিমিটার হবে তখন ওর কৌণিক বেগ কত হবে বা কম্পাঙ্ক কত হবে, এটা নির্ণয় করতে হবে। এখন খেয়াল করে দেখো যে এই m ভরের বস্তুটাকে টেনে সুতোটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ফলে ব্যাসার্ধটা কমে গেছে, ঠিক আছে। তখন এখানে বাইরে থেকে কিন্তু একটা বল প্রযুক্ত হয়েছে, যেহেতু আমি m ভরের বস্তুটাকে টেনে নিচের দিকে নামিয়েছি, তাই একটা বল প্রযুক্ত হয়েছে। কিন্তু বলটা কোথায় প্রযুক্ত হয়েছে? বলটা প্রযুক্ত হয়েছে একদম কেন্দ্র বরাবর। আর কেন্দ্র বরাবর যদি বল প্রযুক্ত হয়, তাহলে সেই বলের টর্ক কত হবে? এখানে টর্ক থাকবে, টর্কটা সমান 0। তাহলে এই ক্ষেত্রে টাউ টর্ক ইকুয়ালস টু 0। আর টর্ক যদি 0 হয়, তাহলে কৌণিক ভরবেগ অতি অবশ্যই সংরক্ষিত থাকবে। এই ক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগবে। কৌণিক ভরবেগ ক্যাপিটাল N সমান, এমনিতে আমরা কি জানি, I ইনটু ওমেগা, এই টাইপের ফর্মুলা হয়, I ইনটু ওমেগা। I এর ফর্মুলা বসা, এক্ষেত্রে একটাই মাত্র বস্তু আছে m, যদি ব্যাসার্ধটাকে r ধরে নিই, তাহলে I এর জায়গায় নিশ্চয়ই m ইনটু r স্কয়ার বসানো যেতে পারে, ইনটু ওমেগা। এই হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা। এবার যখন 30 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল তখন কৌণিক ভরবেগটা বার করো, যখন 10 সেন্টিমিটার ব্যাসার্ধ তখন কৌণিক ভরবেগ বার করো, দুটোকে সমান করে দাও। তাহলে 30 সেন্টিমিটার যখন ব্যাসার্ধ ছিল 30 সেন্টিমিটার, তখন কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগের ফর্মুলা m r স্কয়ার, r তো 30 সেন্টিমিটার, তাহলে 30 লিখছি, 30 তার স্কয়ার। আর ওমেগা, এখানে বলা আছে ওমেগাটা হচ্ছে, আচ্ছা ওমেগার জায়গায় যেহেতু কম্পাঙ্ক উপরে দেওয়া আছে, তাহলে ওমেগার জায়গায় 2 পাই n বসানো যেতে পারে। n মানে হচ্ছে আমার 2.5, এটা 30 সেন্টিমিটার আছে। আর যখন ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার করে দেওয়া হয়েছে, 10 সেন্টিমিটার সুতোটাকে টেনে, তখন কৌণিক ভরবেগ নির্ণয় করো। ফর্মুলা তো একই, m r স্কয়ার ওমেগা। m টা m ই থাক, r স্কয়ার ব্যাসার্ধটা 10 হয়ে গেছে, তারপর 10 তার স্কয়ার ইনটু ওমেগা। ওমেগাটা তো জানা নেই, ওমেগাটা বার করতে হবে, তাই ওমেগার জায়গায় 2
পাই n বসিয়ে দিলাম, এই n টা নির্ণয় করতে হবে। শর্ত কি না এই দুটো নিশ্চয়ই সমান হয়। 10 সেন্টিমিটারের ব্যাসার্ধ যখন তখন কৌণিক ভরবেগ, 30 সেন্টিমিটার ব্যাসার্ধের কৌণিক ভরবেগটা একই। অনেক কিছু কাটা যাবে, দেখো m m এদিকে 2 পাই ক্যান্সেল করে গেল, আর সেখান থেকে n টা বেরিয়ে যাবে। n সমান হবে 30 তার স্কয়ার ইনটু 2.5 ডিভাইড বাই 10 তার স্কয়ার। ক্যালকুলেশনটা করলে এটা 9 আসবে, 22.5 rps চলে আসবে। মোট কথা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা এই ক্ষেত্রে কাজে লাগাতে হবে। 7 অঙ্কটাও প্রায় একই ধরনের অঙ্ক। বলেছে সূর্য থেকে একটি ধূমকেতুর সর্বাধিক আর সর্বনিম্ন দূরত্ব বলে দেওয়া আছে। সূর্যের নিকটতম অবস্থায় ধূমকেতুটার বেগ বলে দেওয়া আছে, তাহলে দূরবর্তী অবস্থানে বেগ কত? কারণ এই অঙ্কটা সূর্যের চারিদিকে ধূমকেতু একটা ঘুরছে, এক্ষেত্রে তোমার যে গতিপথটা হবে সেই গতিপথটা অতি অবশ্যই বৃত্তাকার হবে না, অতি অবশ্যই উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। উপবৃত্তাকার কক্ষপথটা যদি কল্পনা করে নাও, আচ্ছা যদি এখন ছবিটায় আঁকি, যে ধরে নেওয়া যাক এখানে আছে সূর্য আর ধূমকেতুটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে বলে ধরে নাও, এই হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে সব থেকে নিকটবর্তী অবস্থান হবে এইটা, এটা নিকটবর্তী অবস্থান, আর দূরবর্তী অবস্থান হবে এইটা, এটা দূরবর্তী অবস্থান। এই দুটো দূরত্ব বলে দেওয়া আছে। ধরে নিচ্ছি নিকটবর্তী অবস্থানের দূরত্ব হচ্ছে r1, দূরবর্তী অবস্থানের দূরত্ব হচ্ছে r2। আর যে ধূমকেতুটা ঘুরছে তার ভরের কোনো চেঞ্জ হবে না, এখানে ভর m, এখানেও ভর m। শুধু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে বিভিন্ন স্থানে বেগগুলো আলাদা আলাদা হবে। এটা একবার আলোচনা করা হয়েছে। ধরে নিচ্ছি এই স্থানে বেগটা হচ্ছে v1, কোন একটা দিকে যাচ্ছে, এইদিকে v1 বেগ নিয়ে যদি এরকম একটা কক্ষপথ বরাবর ঘুরে, এখানে বেগ v2 স্পর্শক বরাবরই হবে, রৈখিক বেগ v2। কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে একটু খেয়াল করো, আর কি ক্যালকুলেশন করতে হবে। ইনফরমেশন দেওয়া আছে সর্বাধিক দূরত্ব, সর্বাধিক দূরত্ব r2 টা বলে দেওয়া আছে, r2 সমান 1.4 ইনটু 10 টু দা পাওয়ার 12 এত মিটার। আর সর্বনিম্ন দূরত্ব r1 এটা বলে দেওয়া আছে, r1 7 ইনটু 10 টু দা পাওয়ার 10 এত মিটার। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। আর দেওয়া আছে নিকটতম অবস্থায় ধূমকেতুটার বেগ, নিকটতম অবস্থায় এটা হচ্ছে নিকটতম অবস্থান, এখানে ধূমকেতুটার বেগ v1 সমান দেওয়া আছে 6 ইনটু 10 টু দা পাওয়ার 4 এত মিটার পার সেকেন্ড। তাহলে দূরবর্তী অবস্থানে বেগ কত, মানে এখানে বেগ v2 সমান কত নির্ণয় করতে হবে। v1 টা দেওয়া আছে, কিভাবে নির্ণয় করব? একই ফর্মুলা। এখানে যেহেতু ধূমকেতুটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, সুতরাং কৌণিক ভরবেগ একই থাকে। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাবে। কৌণিক ভরবেগের সংরক্ষণ, কৌণিক ভরবেগ এর ফর্মুলা অনেক কিছুই হয়, i ইনটু ওমেগা, এটা হচ্ছে সাধারণ ফর্মুলা। i এর জায়গায় যদি বসিয়ে দাও m ইনটু r স্কয়ার, তাহলে m r স্কয়ার ওমেগা, এটাও একটা ফর্মুলা। আর যদি v দিয়ে ফর্মুলাটা লিখতে চাও রৈখিক বেগ দিয়ে, তাহলে ওমেগাটাকে এখান থেকে সরিয়ে দাও ইন টার্মস অফ v, v এর টার্মে ওমেগা সমান হয় v বাই r, v বাই r যদি বসিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে m ইনটু v ইনটু r। এটা কৌণিক ভরবেগের ফর্মুলা তিনটা ফর্মুলাই খেয়াল রাখবে। এবার নিকটতম অবস্থানে কৌণিক ভরবেগ, দূরত্ব যখন r1, তখন কৌণিক ভরবেগ কত হবে? ফর্মুলা এটা, ভর তো m, বেগ এখানে v1 ঘুরেছি, আর দূরত্বটা হচ্ছে r1, তাহলে m v1 r1। যখন দূরত্ব r2 মানে দূরবর্তী অবস্থানে, তখন কৌণিক ভরবেগ কত হবে? ফর্মুলা একই, m শুধু v এর জায়গায় v2 হবে, r এর জায়গায় r2। এই অবস্থান দুটোকে সমান করে দাও কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, m গুলো ক্যান্সেল করে যাবে, এখান থেকে দেখো v2 পেয়ে যাবে, v2
তা আমাকে ক্যালকুলেশন করতে হবে। m m ক্যান্সেল করলো, v2 সমান হবে v1 r1 ডিভাইড বাই r2। তিনটা মানই বলে দেওয়া আছে, v1 বলে দেওয়া আছে, r1 r2 বলে দেওয়া আছে, এখানে বসিয়ে দাও, মিলে যাবে। 10 এর অঙ্কটা দেখো, 10 এর একটি হুইলের ভর 5 কেজি আর ব্যাসার্ধ 0.4 মিটার। কি বলেছে, হুইলটি 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ নিয়ে একটি রাস্তার উপর দিয়ে না পিছলে গড়িয়ে যাচ্ছে। হুইলটির ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকও বলে দেওয়া আছে। হুইলটির আবর্ত গতিশক্তির মোট গতিশক্তির কত শতাংশ হবে? আচ্ছা, একটা যেটা বলা আছে, এই একটা রাস্তা, হুইল মানে চাকা, চাকাকে আমরা বৃত্তাকার চাকতি বলে ভেবে নিতে পারি, তাহলে এই হচ্ছে একটা বৃত্তাকার চাকতি, এই তার কেন্দ্র। বৃত্তাকার চাকতিটা ঘুরছে এবং সামনের দিকেও এগিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি ওমেগা সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে এবং সামনের দিকে এগিয়েও যাচ্ছে, যেটা মিশ্র গতি, না পিছলে গড়িয়ে চলে। যদি ধরে নিচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভি রৈখিক বেগ নিয়ে আর ঘুরছে ওমেগা সমকৌণিক বেগ নিয়ে। এখন যদি বৃত্তাকার চাকাটার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে অতি অবশ্যই আমরা লিখতে পারি v সমান হবে ওমেগা ইনটু r। এই সম্পর্কটা লেখা যেতে পারে, যেহেতু না পিছলে গড়িয়ে পড়ছে, না পিছলে গড়িয়ে পড়ার শর্ত এইটাই, v সমান ওমেগা ইনটু r হবে। এখন এর গতিশক্তি বার করতে বলেছে বৃত্তীয় গতিশক্তিটা মোট গতিশক্তির কত শতাংশ। এখন এর মোট গতিশক্তি কত হবে? মোট গতিশক্তি যদি বার করতে চাই, E সমান দু ধরনের গতিশক্তি থাকবে, সামনে এগিয়ে যাচ্ছে মানে রৈখিক গতিশক্তি একটা থাকবে হাফ m v স্কয়ার, আর একটা বৃত্তীয় গতিশক্তি থাকবে কত, প্লাস হাফ i ওমেগা স্কয়ার। যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে হুইলটির আবর্ত গতিশক্তি মোট গতিশক্তির কত শতাংশ। আবর্ত গতিশক্তি কোনটা? আবর্ত গতিশক্তি হচ্ছে এইটা। মোট গতিশক্তি কোনটা? মোট গতিশক্তি হচ্ছে এইটা। বলেছে আবর্ত গতিশক্তিটা মোট গতিশক্তির কত শতাংশ, মানে আলটিমেটলি আমাকে বার করতে হবে কি, আলটিমেটলি আমাকে বার করতে হবে আবর্ত গতিশক্তি মানে হাফ i ওমেগা স্কয়ার, এই টার্মটা মোট গতিশক্তির কত শতাংশ, মানে এইটা ডিভাইড বাই মোট গতিশক্তি ইনটু 100% সমান কত হয়। এটা যদি বার করতে হয়, ই যেটা নিচে বসিয়েছো, এটা বসিয়ে দাও। ই এর ফর্মুলা তো জানা আছে, দুটো গতিশক্তির যোগফল, যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা সমান উপরে হাফ i ওমেগা স্কয়ারই থাকলো আর নিচে ইটা বসিয়ে দাও। ই সমান হচ্ছে হাফ m v স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার এটি ইনটু 100%, যেহেতু শতকরা বার করতে বলেছে এটা থাকবে। এখন এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে, i ওমেগা m v ইত্যাদির মানগুলো একটু বসিয়ে দিতে হবে। সবথেকে সুবিধা হবে যদি i আর ওমেগার মানগুলো একটু বসিয়ে দাও। কিভাবে? এটা সমান আমরা কি লিখতে পারি, উপরে আছে হাফ, ঠিক আছে, i বৃত্তাকার হাফ m r স্কয়ার, বৃত্তাকার চাকতির জন্য এই ফর্মুলাটা বসানো, আর ওমেগা স্কয়ার আছে। ওমেগা মানে কি, এইখান থেকে ওমেগা মানে v বাই r বসাতে পারি, তাহলে ওমেগা স্কয়ার মানে হবে v স্কয়ার বাই r স্কয়ার। এই কিছু কিছু কাটা যাবে, দেখো অনেক কিছুই কাটা যাবে। আর নিচে যা আছে, নিচে একটা আছে হাফ m v স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার, হাফ i ওমেগা স্কয়ার যা উপরে বসেছি একই, হাফ i এর জন্য হাফ m v স্কয়ার আর ওমেগা স্কয়ারের জন্য v স্কয়ার বাই r স্কয়ার ইনটু একটা 100% আছে। আচ্ছা, উপরে একটা ক্যালকুলেশন করলে হাফ m r স্কয়ার আর v স্কয়ার বাই r স্কয়ার, একটু কাটাকাটি করো, দেখো উপর নিচে অনেক কিছু আছে। এটা যদি ক্যালকুলেশন করা হয়, a r স্কয়ার কাটা যাবে, পড়ে থাকবে 1 এর 4
এম ভি স্কয়ার, আর নিচে নিচে তো হাফ এম ভি স্কয়ার রৈখিক গতিশক্তির জন্য আছে, আর এইটার জন্য আরো একটা 1/4 এম ভি স্কয়ার থাকবে। যোগ করলে উপরে 1/4 এম ভি স্কয়ার, আর নিচে এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 3/4 এম ভি স্কয়ার হবে, ইনটু একটা 100% কিন্তু আছে। এম ভি স্কয়ার কাটা যাবে, 4 4 কাটা যাবে, পড়ে থাকবে 1/3 ইনটু 100%। কোনটা হচ্ছে 33.33। आंसर तो অন্যরকম কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা 33.33 আসবে। অঙ্কটা কিন্তু উত্তর মেলেনি, তার কারণ হচ্ছে আমরা বৃত্তাকার চাকতির জাস্ট ফর্মুলাটা বসে দিয়েছি আই এর, ঠিক আছে। এটা আলাদা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, নিউমেরিক্যাল ভ্যালু গুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে অরিজিনাল মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা হবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে ওমেগার জায়গায় 10, এর জায়গায় 4, আর আই এর মানটা তো বলেই দেওয়া আছে, সবগুলো বসিয়ে দিলে আলটিমেটলি অ্যানসার বেরিয়ে আসবে। আর যদি কোনো কিছুই বলা না থাকে, শুধু বলে দেওয়া থাকে বৃত্তাকার চাকতি, তাহলে আলটিমেটলি তোমার এই অ্যানসার বেরোবে। দেখে নাও, একটি রডের ভর বলে দেওয়া আছে 100 গ্রাম, দৈর্ঘ্য 1 মিটার, এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে রয়েছে। একটা রড, এরকম একটা রড ধরে নাও, এই তার হচ্ছে কেন্দ্র, মোটামুটি এটা কেন্দ্র। রডটা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটাকে যদি আমরা অক্ষ হিসাবে ধরে নিই, এটা কেন্দ্রগামী অক্ষ, অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে হেলে আছে। আপাতত অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি, এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। বলে দেওয়া আছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। কি করতে হবে, আর আর যে ইনফরমেশনটা দেওয়া আছে, এটার মোট ভর হচ্ছে 100 গ্রাম। মোট ভর, পুরো রডটার মোট ভর ক্যাপিটাল এম ধরছি, এটা 100 গ্রাম। আর পুরো তারটার মোট দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হচ্ছে 1 মিটার। যেটা বার করতে হবে, প্রদত্ত অক্ষের সাপেক্ষে রডটির জড়তা ভ্রামক কত। এইটা যদি অক্ষ হয় এবং অক্ষটাকে কেন্দ্র করে রডটা ঘুরে, তাহলে জড়তা ভ্রামক আই সমান কত এটা বার করতে হবে। এখন জড়তা ভ্রামক যদি বার করতে চাই, আই এর ফর্মুলা, প্রাথমিক ফর্মুলাটা ছিল এরকম, সামেশন দিয়ে হাফ এমআই, সরি সামেশন ওভার এমআই ইনটু আরআই স্কয়ার, এটাই। কিন্তু এই ফর্মুলাটা হচ্ছে যদি ভরগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, এই জায়গায় একটা ভর, অন্য জায়গায় একটা ভর, আরেক জায়গায় একটা ভর, এদের মধ্যে মাঝখানটা ফাঁকা, এরকম যদি থাকে। কিন্তু এই যে বস্তুটার মধ্যে ভরটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে, আলাদা আলাদা জায়গায় নেই, যে এইখানে একটা বিন্দু আছে ভর আছে, তার এখানে একটা বিন্দু আছে মাঝখানটা ফাঁকা আছে, এরকম তো নেই। সুতরাং এই ফর্মুলা দিয়ে হবে না, এটা হচ্ছে বিচ্ছিন্ন কণার ক্ষেত্রে। যদি নিরবিচ্ছিন্ন কণা হয় তাহলে ফর্মুলাটা কি হয়ে যায়, সামেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হবে কার উপর না, আর ইনটু ডিএম, আর আই সরি আর স্কয়ার ইনটু ডিএম। এই যে আর আই স্কয়ার আছে তার জন্য আর স্কয়ার হলো, আর এম ভর, এমটা ছিল এক একটা কণার ভর, মানে অত্যন্ত ক্ষুদ্র, তাই ভরটাকে ডিএম ধরা হয়েছে, অত্যন্ত ক্ষুদ্র ভর। তাই এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আই নির্ণয় করার ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আইটা নির্ণয় করতে হবে। এখন ডিএম, এই যে ক্ষুদ্র ভর ধরলাম, ডিএমটা কি, তারের একটা ক্ষুদ্র অংশের ভর। তারের একটা ক্ষুদ্র অংশ ধরে নাও, এইখানে এইখান থেকে এইটুকু একটা পোরশন ধরে নিচ্ছি, এইখান থেকে এইটুকু পোরশনের দৈর্ঘ্যটা ধরে নাও ডিএক্স, এইটুকু পোরশনের দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। এখন তাহলে ডিএক্স অংশের ভরটাই হবে ডিএম, অত্যন্ত ক্ষুদ্র অংশের ভর কত হবে না, পুরো তারটার ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে এল,
এইখান থেকে তারের একটা রৈখিক ঘনত্ব পাবো, একক দৈর্ঘ্যে ভর কত। তাহলে এক্ষেত্রে একক দৈর্ঘ্যে ভর সমান আমরা কি বলতে পারি, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাই যদি রাফ ক্যালকুলেশন করি, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে একক দৈর্ঘ্যে ভর হবে এম বাই এল। এটা জাস্ট ফর্মুলা মতো, একক দৈর্ঘ্যে ভর হবে এম বাই এল। একক দৈর্ঘ্যে ভর যদি এটা হয় তাহলে ডিএক্স দৈর্ঘ্যে ভর কত হবে, ডিএক্স দৈর্ঘ্যে ভর হবে এম ইনটু ডিএক্স বাই এল। এইটা মানেই হচ্ছে ডিএম টা ক্ষুদ্র ভরটা, এই ডিএক্স অংশের ভর। এইটা বের করে নেওয়া প্রথম কাজ। দ্বিতীয়ত কি দরকার, এই আর টা দরকার। আর টা কি, অক্ষ থেকে দূরত্ব, ডিএম পোরশনটা বা ডিএম ভরটা। তাহলে এখানে যে ডিএম ভরটা ধরেছি ডিএক্স অংশের, এটা অক্ষ থেকে দূরত্ব কত, অক্ষ থেকে একটা লম্ব টেনে দাও, এইটুকু হচ্ছে দূরত্বটা। আচ্ছা, এই দূরত্বটাকে যদি আমরা আর হিসাবেই চিহ্নিত করি, এই দূরত্বটা আর বলে না। আর এই যে ডিএক্স অংশটা আমরা ধরেছি, ডিএক্স অংশটা ধরে নাও সেন্টার থেকে, একদম কেন্দ্র থেকে খানিকটা দূরে আছে, কেন্দ্র থেকে এই ডিএক্স অংশ যেটা ধরেছি তার দূরত্ব হচ্ছে এক্স সেন্টার থেকে। তাহলে দেখো আর তো ছবিতে বলে দিলাম। এখন আরটা এটা কিন্তু ধ্রুবক নয়, চলরাশি। কেন চলরাশি না, ডিএক্স অংশটা এখানে না ধরে যদি আমি একটু সামান্য নিচে ধরতাম এই জায়গায়, তাহলে আর এর মানটা কমে যেত। কিংবা যদি আরো একটু দূরে ধরতাম একদম প্রান্ততে, তাহলে আর এর মানটা বেড়ে যেত। তাহলে এখানে আর হচ্ছে চলরাশি, চলরাশিটাকে আর ডিএম এটাও চলরাশি, দুটো চলরাশি নিয়ে কাজ করা যাবে না, একটা চলরাশিতে রূপান্তরিত করতে হবে। কিভাবে করব না, এখানে একটা জিনিস ধ্রুবক আছে, সেটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলটা ধ্রুবক, বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এক কাজ করো, এই এক্স আর আর এর মধ্যে সম্পর্ক বার করো। এই ত্রিভুজটা থেকে এখানে থিটা অ্যাঙ্গেল, এই বাহুটা আর, এই বাহুটা এক্স, আর এটা হচ্ছে অক্ষ। এই যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে, এখান থেকে এক্স এবং আর এর মধ্যে সম্পর্ক। কারণ এটা যদি থিটা হয় তাহলে আর টা নিশ্চয়ই লম্ব আর এক্স টা নিশ্চয়ই অতিভুজ। তাহলে sin থিটা সম্পর্ক হবে এখান থেকে, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ মানে r বাই x। তাহলে এখান থেকে r সমান পেয়ে যাব, r সমান হচ্ছে x sin থিটা, এই জাতীয় একটা সম্পর্ক পাবো। এরপর যেটা জড়তা ভ্রামক নির্ণয়ের ফর্মুলা, সেই ফর্মুলাতে বসাবো। জড়তা ভ্রামক নির্ণয়ের ফর্মুলা আছে I সমান ইন্টিগ্রেশন অফ r স্কয়ার। r টা আমরা নির্ণয় করেছি, r সমান x sin থিটা, তার স্কয়ার মানে x স্কয়ার sin স্কয়ার থিটা, এটা r স্কয়ারের জায়গায় বসাবো। আর dm আছে, dm টা তো আমরা বার করেছি, ক্ষুদ্র অংশের ভর কত, m dx l, সেটা বসিয়ে দাও, m dx l। এরপর একটা লিমিট বসাতে হবে। এক্ষেত্রে দেখো অনেকগুলো ধ্রুবক রাশি আছে, sin স্কয়ার থিটা ধ্রুবক, ক্যাপিটাল M ধ্রুবক, ক্যাপিটাল N ধ্রুবক, এগুলোর মানগুলো বলে দেওয়া আছে প্রত্যেকটার। তাহলে এগুলো ধ্রুবক রাশি, শুধু ভ্যারিয়েবল হচ্ছে x, x টা ভ্যারিয়েবল। এখন x এর মানটা কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারে। পুরো তারের দৈর্ঘ্যটা যেহেতু আমরা ক্যাপিটাল L ধরে নিয়েছি, আর x দৈর্ঘ্যটা কোথা থেকে ধরেছি, মধ্যবিন্দু থেকে। তাহলে মধ্যবিন্দু থেকে যদি বিচার করি, তাহলে এই দিকেরটা এটা হচ্ছে 0 অবস্থান, এটা হচ্ছে -l/2, এই দিকেরটা হচ্ছে +l/2। তাহলে -l/2 থেকে +l/2 পর্যন্ত মোট দৈর্ঘ্যটা হচ্ছে l। এইখান থেকে l/2, 0 থেকে বাকিটা l/2, অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে -l/2 থেকে +l/2 পর্যন্ত। এরপর ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা খুব একটা জটিল কিছু না। I সমান কনস্ট্যান্ট গুলোকে বাইরে বের করে দাও, ক্যাপিটাল M ক্যাপিটাল L sin স্কয়ার থিটা, এটা ধ্রুবক, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে x স্কয়ার dx, লিমিটটা -l/2 থেকে +l/2 পর্যন্ত।
x স্কয়ারের ইন্টিগ্রেশন হয় x কিউব বাই 3, সেটা যদি বসিয়ে দাও তাহলে i সমান হবে m বাই l sin স্কয়ার থিটা, এটা চলে থাকবে x কিউব ডিভাইড বাই 3, লিমিটটা মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2। এবার এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেমন বসানো হয় সেরকম বসাও। i সমান তিনটাকে বাইরে বের করে দিতে পারো, 1 এর 3 m বাই l sin স্কয়ার থিটা যেমন আছে, x এর জায়গায় l বাই 2 প্লাস l বাই 2 একবার মাইনাস l বাই 2 একবার, মানে l কিউব বাই 8 l কিউব বাই 8 l কিউব, যোগ করলে দেখবে বসিয়ে দিলে l কিউব বাই 4 আসবে লিমিটটা বসানোর পরে, l কিউব বাই 4 এই টাইপের কিছু একটা আছে। বাস এই বেরিয়ে গেল। এবার মানগুলো বসো, যে যে মানগুলো বলে দেওয়া আছে। i সমান, আচ্ছা একটা l দেখো কাটা যাবে, নিচে একটা l আছে উপরে l কিউব আছে, মানগুলো কাটা যাবে, মানে ডাইরেক্ট মান বসাতে পারবে। এটা 3 আর 4 মানে 12 হয়ে যাবে। m m টা বলে দেওয়া আছে 100, তাহলে 100, l টা তো 1, আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি তার স্কয়ার, sin 30 ডিগ্রি হাফ, তার স্কয়ার হবে 1 এর 4, আর l এর জায়গায় 1 বসালে তো 1 ই থাকবে, 4 টাকে তো আগে নিয়ে চলে এসেছে। বাস, তাহলে i সমান হচ্ছে 25 বাই 12 জানা। সরি একটা ভুল আছে, এটা গ্রামে দেওয়া আছে আর এটা মিটারে দেওয়া আছে, তাহলে এক কাজ করো গ্রামটাকে কেজি করে নাও, গ্রামটাকে কেজি করলে এটা 0.1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে উপরে 0.1 আর 4 মানে 48, এককটা হবে যেহেতু আই বার করছি তাহলে গ্রাম ইনটু কেজি ইনটু মিটার স্কয়ার। ক্যালকুলেশনটা করে নিতে পারো, 0.1 ডিভাইড বাই 48 যদি করো 2.08 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 আসবে। আর সেকেন্ড পার্টটা নিজেরা করবে, এটা সহজ, শক্তি বার করতে বলেছে।